নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ আর হ্যালো ডক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি অরুণিকা। আপনারা জানেন দুপুর 1টা মানে হ্যালো ডক্টর অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে আসি, যেখানে আপনারা আপনাদের সমস্যার কথা সরাসরি ডাক্তারবাবুর কাছে তুলে ধরেন। টেলিভিশন স্ক্রিনে যেই দুটি নাম্বার আজও যাবে সেই দুটি নাম্বারে অবশ্যই ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা মূলত হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে, কিভাবে আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে এই হোমিওপ্যাথি চিকিৎসা করে। এছাড়াও যে যে বিষয়গুলোর দিকে আমরা ফোকাস করার চেষ্টা করব তাতে হচ্ছে যে সর্বোপরি ওয়েলবিং এর জন্য কি করা উচিত বা প্রিভেনশন বলতে আমরা কি বুঝি, কখন আমরা নিতে পারি প্রিভেনশন এবং কত প্রকারের হয়, এই সমস্ত বিষয়ে আমরা একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা আজ জুম কলে পেয়েছি আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুতনু পাত্র, হোমিওপ্যাথি চিকিৎসক। সুতনুবাবু, আপনাকে আর প্লাস নিউজে অনেক স্বাগত জানাই হ্যালো ডক্টর অনুষ্ঠানে। ডাক্তারবাবু, যে জিনিসটা নিয়ে প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সব রোগের ক্ষেত্রেই জেনারেল ভাবে কিরকম ভাবে কাজ করে? অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, হোমিওপ্যাথি এই যে চিকিৎসা বিজ্ঞান, এখানে আমরা সিমটম সিমিলারিটির উপরে ফোকাস করি। সিমটম সিমিলারিটি বলতে কি না, প্রত্যেকটা মানুষ তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে ডিফারেন্ট। সেটার আমরা একটা জেনারেল আমরা যদি আইডিয়া আমরা ভাবি, তাহলে আমাদের কারোই ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মেলে না। আচ্ছা, আমরা প্রত্যেকে ডিফারেন্ট। সেইভাবে আমাদের মধ্যে যখন রোগের কোনো একটা রোগ যখন আমাদেরকে আগ্রাসন করে, কোনো একটা রোগে যখন একটা মানুষ সিমটমস, সেই সিমটমসও কিন্তু ডিফারেন্ট হয়। হয়তো দেখতে একই লাগছে, জ্বর, কাশি, সর্দি, কিন্তু তার যে ইন্টেন্সিটি, তার যে আউটবাস্টিং যে সিমটমস, তাকে আমরা যেভাবে দেখছি, তার যে সাইন্স, সেগুলো কিন্তু ডিফারেন্ট হয়। তো হোমিওপ্যাথির দুটো দিক আছে। একটি দিক হচ্ছে এই ইন্ডিভিজুয়ালাইজেশন, যে প্রত্যেকটি পেশেন্টকে তার যে পার্টিকুলার সিমটমস, তার যে কনস্টিটিউশন, সেটা অনুযায়ী তার জন্য মেডিসিন সিলেক্ট করা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে হোমিওপ্যাথিতে আমাদের যে ড্রাগস আছে, যে ওষুধ আছে, সেই ওষুধগুলিকে আজ 200 বছর ধরে এইভাবেই এর আপডেশন হয়ে আসছে যে হোমিওপ্যাথিতে আমরা সেই ওষুধগুলিকে আগে হেলদি হিউম্যান বিং এর উপরে, সুস্থ মানুষের উপরে প্রয়োগ করে তার যে সিমটমস আমরা পাওয়া যায়, সেটা যখন কোনো ডিজিজ পেশেন্টস আছেন তার সিমটমসের সাথে মিলিয়ে আমরা সেই মেডিসিনসগুলিকে প্রেসক্রাইব করি তার ইন্টেন্সিটি অনুযায়ী। সেটাকে আমাদের পোটেন্সি বলা হয়, এবং সেই হিসেবে আমরা মেডিসিনসগুলি প্রেসক্রাইব করে থাকি। একজন দর্শক বন্ধুকে ইতিমধ্যেই পেয়েছি আমরা আমাদের সঙ্গে, ডাক্তারবাবু তার কাছে চলে যাব। হ্যালো, ফোনে কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তারবাবু। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, আজকে একটা ভালো টপিকস নিয়ে দুটো প্রশ্ন করব। খুব হোমিওপ্যাথিক কি সব অসুখে কার্যকরী, এটা আমার প্রশ্ন। আমার একবার চোখে আঞ্জনি হয়েছিল, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আমি সারিয়ে দিয়েছি, সুস্থ হয়েছি। আমার কথা হচ্ছে, ধরুন দুরারোগ্যবাদী যে কোনো অপারেশন, সেগুলো কতটা হোমিওপ্যাথি সাকসেসফুল। আর একটা, আমার পিঠের বাঁদিকে একটা টিউমার আছে, সেটা হোমিওপ্যাথিতে সারাতে কতটা, যদিও ব্যথা করে না, চাপ পড়লে ব্যথা করে, কতটা কার্যকরী। আমার 59 বছর বয়স। এই কতগুলো প্রশ্ন করলাম। ধন্যবাদ ফোন করার জন্য ডাক্তারবাবু। হ্যাঁ, আমি ওনার শেষের দিকের কথাটা ঠিক শুনতে পেলাম না। বোধহয় উনি জিজ্ঞেস করছিলেন ওনার দুরারোগ্য ব্যাধিতে হোমিওপ্যাথি কার্যকর কিনা, এবং উনি জানতে চাইছেন যে ওনার বাঁদিকে একটা টিউমার রয়েছে ঘাড়ের কাছে, তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি কাজ করবে কিনা। দেখুন, টিউমার বিভিন্ন প্রকারের হয়, ঠিক আছে? তো সেই জায়গাতে সেটা সামনাসামনি দেখে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে চান, হোমিওপ্যাথি অবশ্যই কার্যকরী হতে পারে, কিন্তু সেই জায়গাতে আপনাকে আপনার কাছাকাছি কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে বা হোমিওপ্যাথি হসপিটালে গিয়ে, বা নর্মাল যে সদর হাসপাতাল যেখানে হোমিওপ্যাথি ওপিডি চলে, সেখানে গিয়ে আপনি ডাক্তারবাবুকে দেখান। উনি দেখে টিউমারটা কি টাইপের টিউমার সেটাকে ডিটেক্ট করে, যদি সেখানে মেডিসিনের রোল থাকে, তাহলে অবশ্যই উনি আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করবেন এবং আপনার তাতে অবশ্যই উপশম হবে। একেবারে। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মল্লিক
বারুইপুর থেকে অসীম ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবুর কাছে আমার একটা প্রশ্ন, যে আমার ভীষণভাবে অ্যালার্জি, নাক থেকে জল পড়ে। এটা কি হোমিওপ্যাথিতে? আপনার কথা আর ঠিকঠাক করে শোনা যাচ্ছে না, আপনার নাক থেকে জল পড়ে, তারপর? ছিলাম যে আমার প্রচন্ড অ্যালার্জি প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাক থেকে জল পড়ে এবং হচ্ছে খুব হাঁচি হয়। হুম। এটা কি হোমিওপ্যাথিতে সত্যি কি সারানো যায়? আমি কয়েকটা হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছি, কিন্তু আমার কোনো রকম মানে বেটার কোনো কিছু আমি অপশন দেখছি না। কিন্তু আমি অ্যালোপ্যাথি খেতে চাইছি না, কারণ আমি অ্যালার্জি টেস্টও করিয়েছি। হুম। আমি সেটা জানতে চাইছি যে হোমিওপ্যাথি সারে কি, এবং কতদিন ওষুধ খেলে মোটামুটি এটা সারতে পারে। হুম, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। ডক্টর পাত্র। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যালার্জির ক্ষেত্রে যেটা যেটা উনি শুনলাম যে উনি অ্যালার্জি টেস্টও করেছেন। তো অ্যালার্জি টেস্ট ছাড়াও আরো কিছু ব্লাড প্যারামিটার্স হয়, যেগুলো আমাদেরকে, আমার ওনার বয়সটা জানা হলো না বা শুনতে পেলাম যদি উনি বয়স বলে থাকেন। তো এটা বয়সের উপরেও ডিপেন্ড করে এবং তার কারণটা ডিপেন্ড করে। সবসময় যে কোনো খাবার বা কোনো এনভায়রনমেন্ট সেটার জন্যই যে অ্যালার্জি হচ্ছে সেটা নয়। আদার্স কিছু প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার্সও থাকতে পারে যেখান থেকে ওনার হয়তো এই সিমটমসগুলো ট্রিগার হচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা যদি, উনি যদি সেই একই কথা বলবো, যদি কোনো রেজিস্টার্ড ডাক্তারবাবু বা কোনো হোমিওপ্যাথি হসপিটালে উনি যেতে পারেন, উনি যে জায়গায় থাকেন সেখানে কাছাকাছি আমাদের অনেক হোমিওপ্যাথি হসপিটাল আছে, যেমন কলকাতায় 2টি আছে, ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, যেমন ডিএনডি, হাওড়ায় আছে, মেদিনীপুরে আছে। এরকম জায়গায় গেলে উনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পাবেন, যেখানে উনি যদি দেখান তাহলে কিন্তু প্রপার, যদি আমরা টেস্ট ওরিয়েন্টেড, হোমিওপ্যাথি শুধু কিন্তু সিমটমস এর উপর নির্ভর করে না, টেস্টটাও খুব দরকার। এবং উনি একটা টাইম লাইনের কথা জিজ্ঞেস করছিলেন যে কতদিন ওষুধ খেলে ঠিক হতে পারে, এটাও কিন্তু এভাবে বলা মুশকিল, কারণ এটা ডিপেন্ড করে ওনার বডি কতটা মেডিসিনস এর সাথে রিঅ্যাক্ট করছে এবং মেডিসিনসটা কতটা প্রপারলি সিলেক্ট হচ্ছে, এবং তার সাথে সাথে ওনার রোগীর, আমরা যদি বলতে পারি যে কতটা ভালো হওয়ার চান্স আছে। ঠিক আছে, আমরা এটাকে প্রগনোসিস বলে থাকি, যে প্রত্যেকটা রোগ এবং রোগীর ক্ষেত্রে ডিপেন্ড করে যে তার রোগটা কতটা ক্রিটিক্যাল বা কতটা ক্রনিক, কতটা পুরনো, কতটা জটিল, এবং সেটার উপরে কিন্তু টাইমটা নির্ভর করে। আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি বেশ কিছু ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে থাকেন, তাহলে বরং আপনি আরো কারোর সাথে যদি চান কনসাল্ট করতে পারেন, বা আপনি হসপিটালস গুলো ভিজিট করতে পারেন। অর্থাৎ আরো কিছু ওপিনিয়ন আপনি নিতে বলছেন বিশেষজ্ঞদের বা চিকিৎসকের কাছ থেকে। আরেকজন দর্শক হ্যাঁ, বন্ধু যদি ফোন উনি করে চান, রয়েছেন তাহলে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যালো। পূর্ব মেদিনীপুর থেকে অমল আদক বলছি। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনার কথা একেবারেই কেটে যাচ্ছে, আপনি স্থান হ্যাঁ পরিবর্তন করে কথা বলছি বলুন। বলছি আপনার কথা শোনা যাচ্ছে না অমল বাবু, হ্যাঁ আপনি দয়া করে স্থান পরিবর্তন করে কথা বলুন। হ্যাঁ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দয়া করে একটু সরে গিয়ে কথা বলুন, আপনার কথা ভীষণ কেটে যাচ্ছে। হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, হোমিওপ্যাথি চিকিৎসায় সিওপিডি যেটা অ্যাজমা, কতটুকু কার্যকরী বা কতটুকু এটুকু মানে ছেড়ে যেতে পারে? অ্যাজমাতে হোমিওপ্যাথি কার্যকরী কিনা? হ্যাঁ আর কিছু প্রশ্ন রয়েছে কতটুকু সাকসেসফুল পাওয়া যেতে পারে? যদিও আচ্ছা। খাচ্ছি ওষুধ। আচ্ছা, আপনার আপনার আর কিছু প্রশ্ন রয়েছে ডাক্তারবাবুর কাছে? না, আর কিছু প্রশ্ন নেই। আপনার বয়স কত? বয়স আমার হচ্ছে গিয়ে 40। আচ্ছা, আপনি শুনতে থাকুন। ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে? না, আপনি কি এতদিন ধরে কোনো মেডিসিন কিছু খাচ্ছেন? ট্রিটমেন্ট কি করাচ্ছেন? হ্যাঁ মেডিসিন খাচ্ছি হোমিওপ্যাথি। আচ্ছা, শ্বাসকষ্ট হয় আপনার? হ্যাঁ। আপনার কি শ্বাসকষ্ট হয় অমল বাবু? না, শ্বাসকষ্ট সব সময় হয় না, একটু বেশি ঠান্ডা লাগলে, হ্যাঁ এরকম বর্ষা করলে, আচ্ছা বেশি আচ্ছা ফ্যানের বাতাস ছেলে বা এরকম আর। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন অমল বাবু। ধন্যবাদ ফোন করার জন্য। ডক্টর পাত্র। হ্যাঁ, অ্যাজমা একটা খুবই কমন প্রবলেম এখনকার দিনে, এবং সেটা ডিপেন্ড করছে আজকে আমাদের যে পরিবেশে আমরা বাস করছি, ঠিক আছে, সেই পলিউশন এবং এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের অ্যাজমা একটা খুব ঘরে ঘরে দেখা যাচ্ছে এখন। তো সেই জায়গাতে হোমিওপ্যাথি তো অবশ্যই কার্যকরী, কিন্তু তার সাথে সাথে ওনাকে কিছু প্রিকশনস মেনে চলতে হবে। ওনাকে কিন্তু ধুলো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা মাস্ক আজকে পরতে দেখছি মানুষ, কিন্তু যেগুলো খুব পলিউটেড এরিয়া, ঠিক আছে, যে খুব ধরুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বা যারা ধরুন দিল্লি এরকম টাইপের জায়গাতে থাকেন, এখানে খুবই জনবহুল, খুব গাড়ি এসব চলে, সেখানে কিন্তু পলিউশন মাস্ক, আমরা কিন্তু আজকে যে মাস্ক গুলো ইউজ করছি ম্যাক্সিমাম কিন্তু পলিউশন মাস্ক, ঠিক আছে। তো
সেই মাস্ক ওনাকে ব্যবহার করতে হবে, ওনাকে পোলেন, রেণু, ফুলের রেণু এই জাতীয় জিনিসগুলোর থেকে ওনাকে দূরে থাকতে হবে, এবং তার সাথে সাথে উনি কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে পারেন। এবং সেই একই কথা ওনার জন্য কি ওষুধ হবে সেই জায়গাটা ওষুধের নাম তো আমি বলতে পারি না, কারণ হোমিওপ্যাথি প্রত্যেকের ক্ষেত্রে ওষুধ কিন্তু ডিফারেন্ট হবে ডিউ টু দ্যাট ইন্ডিভিজুয়ালাইজেশন এন্ড সিমটম সিমিলারিটি। একেবারে সেই জন্য উনি অবশ্যই কোনো কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। একেবারে। আর একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। ডাক্তারবাবু, আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে অ্যাজমা বা ধরুন আমাশা, কোনো ক্রনিক ডিজিজ যাদের আছে, ক্রনিক ডিজিজ সারাতে হোমিওপ্যাথি ইন জেনারেল কতটা কার্যকরী? হ্যাঁ, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথির ভালো রোল আছে। তার একটা কারণ হচ্ছে যে আমরা যখন পেশেন্টের কেস টেকিং করে থাকি, আমাদের মেইন যে ওষুধ সিলেকশনের জায়গা সেটা হচ্ছে আমরা কিন্তু একটা, যদি আপনার কোনো সময় হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাওয়ার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেখবেন যে আমরা কিন্তু পায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমরা স্ক্রিনিং করি, আমরা জিজ্ঞাসা করি তার ফিজিক্যাল থেকে শুরু করে তার মানসিক সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমরা ইনভেস্টিগেট করি। এবং সেই সূত্রে কি হয় না, যখন একজন ক্রনিক পেশেন্ট তিনি যখন ভুগছেন, কোনো সময় কেউ একজন যে একটা কারণে ভুগছেন সেটা হয় না, তার অনেক প্রকারের হয়তো পেছনে কারণ লুকিয়ে আছে। সেই কারণগুলো আমরা যখন ইনভেস্টিগেট করি এবং অ্যাজ এ হোল একটা হলিস্টিক ওয়েতে আমরা যখন তার কেস চেকিং এর থ্রুতে এবং তার বিভিন্ন প্রকারের ডায়াগনোসিসের মাধ্যমে, ডায়াগনস্টিক টুলস এর মাধ্যমে আমরা যখন সেই সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় আনি, তখন কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। এবং একদমই। এখানে শুধু হোমিওপ্যাথি মেডিসিনস নয়, তার সাথে সাথে অবশ্যই লাইফস্টাইল ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। একদমই, এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই যে কথাটা বলতে চাইছিলাম যে ওভারঅল ওয়েলবিং এর জন্য লাইফস্টাইল ম্যানেজমেন্ট কতটা জরুরি এবং হোমিওপ্যাথি এখানে কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আমরা অবশ্যই আসবো ডাক্তারবাবু আপনার কাছে, জানতে চাইবো সেই বিষয়ে। কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু টেলিফোন নিয়ে নিতেই হচ্ছে। কে রয়েছেন আমার সঙ্গে? আপনি দয়া করে টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিয়ে কথা বলুন, যিনি রয়েছেন আমার সঙ্গে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? টেলিভিশনের সাউন্ডটা দয়া করে মিউট করে দিন। হ্যাঁ, মিউট করে দিয়েছি। হ্যাঁ, এবার বলুন আপনার নাম কি, কোথা থেকে বলছেন? সীতারাম দত্ত, হাওড়া। আচ্ছা, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন ওই বছর তিনের ওই সেরিব্রাল হয়েছিল, আমি হঠাৎ গাড়ি কামড় থেকে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তারপর হসপিটালে নিয়ে গেলে মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। হ্যাঁ, ভর্তি ছিলাম। তারপরে হয়তো 3-4 দিন, সপ্তাহ ভর্তি ছিলাম। তারপরে মোটামুটি ভালো হয়ে গেলাম, ওষুধ টষুধ দিয়েছিল, কিন্তু এখন ওই ব্যালেন্স থাকে না, যেটা আসছে না একটুখানি ব্যালেন্সটা থাকে না। আচ্ছা, আপনার প্রশ্নটা কি রয়েছে? মানে ব্যালেন্স আমি হোমিওপ্যাথি তাহলে ওষুধ আমি কি খেতে পারি, কি ওষুধ খাবো? হ্যাঁ, এখন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি না। আচ্ছা, আপনার বয়স কত? বয়স আমার 73। 73? হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে? আর আপনার যে মানে আপনি যে কারণের জন্য ভর্তি ছিলেন, আপনি কোনো রোগ আপনাকে বলা হয়েছে যে কি হয়েছে আপনি জানেন? কি হয়েছে, মানে ওই নার্ভের প্রবলেম ছিল আর কি, যেটা আসছে একটু ব্যালেন্স ছিল না, একটুখানি পড়ে টরে যেতাম এইরকম ভাবে। আপনি ফিজিওথেরাপি করাচ্ছেন? ফিজিওথেরাপি করিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আপনার জন্য কিন্তু ফিজিওথেরাপি এবং ব্যায়াম এই জিনিসগুলো খুব দরকার। হ্যাঁ, বলেছিল, করিয়েছি। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। সীতারাম বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর ডাক্তারবাবু ফিজিওথেরাপি কথাটা তো বললেনই, উনি জানতে চাইছেন যে কোনো মানে হোমিওপ্যাথি ওষুধ পার্টিকুলারলি কাজ করবে কিনা। হ্যাঁ, দেখুন, পার্টিকুলারলি বলতে সেই একই কথা যে হোমিওপ্যাথিতে উনি যদি কনসাল্ট করেন তাহলে অবশ্যই ওনার আরাম হবে, ওনার উপশম হবে। এবং নার্ভাস ডিজিজের ক্ষেত্রেও আমরা ভালো কাজ পেয়ে থাকি। এবং সেখানে একটা বারবার আমি যে কথাটা আমি যেভাবে প্র্যাকটিস করি বা আমি যেভাবে প্র্যাকটিস করতে পছন্দ করি, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে ইন্টিগ্রেটিভ থেরাপি খুব ভালো কাজ করে। ঠিক আছে, প্রত্যেকটা সিস্টেম অফ মেডিসিনেরই কিছু প্রস এন্ড কনস আছে। সেই জায়গাগুলোকে আমরা যদি একসাথে ইউজ করি, মানে ধরুন এই যেটা আমি ওনাকে বললাম ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপি তার সাথে সাথে ধরুন ডায়েট এন্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট সাথে হোমিওপ্যাথি। ঠিক আছে, সেই জায়গাতে যেমন উনি বললেন কিছুদিন আগে উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন, ওনার সমস্যা বেড়েছিল, সেই জায়গাতে উনি হসপিটালে হলেন, মডার্ন মেডিসিনের ট্রিটমেন্ট চলেছে,
তো এই যে এইভাবে আমরা যদি একসাথে এক ছাদের তলায় এসে যদি আমরা হাতে হাত ধরে সিস্টেমস গুলো একসাথে কাজ করতে পারি, সেখানে কিন্তু খুব ভালো এফিকেসি আছে। এটাকে ইন্টিগ্রেটিভ থেরাপি বলা হয়। তো ওনার ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা খুব দরকার। একেবারেই একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্টের ওনার কনসাল্ট, তার সাথে সাথে একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন। আসলে অবশ্যই ফিজিওথেরাপিস্ট এবং যোগা ওনার জন্য খুব খুব দরকার। অর্থাৎ ওনাকে একই সঙ্গে বিভিন্ন রকম ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, ফিজিওথেরাপির সঙ্গে হ্যাঁ, সঙ্গে এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে সবাইকে খুলে ওনাকে বলতে হবে যে আমি এই দেখাতে হবে। জিনিসগুলো করছি। তার সঙ্গে যদি হোমিওপ্যাথি সেইভাবে- ট্রিটমেন্ট করাতে চান তো করতে পারে। আর একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বিদ্যুৎ দুবে বলছি, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার বয়স ম্যাডাম 3 বছর, আচ্ছা তো পায়খানা পরিষ্কার হচ্ছে না, আচ্ছা মানে পেট পরিষ্কার হচ্ছে না। আচ্ছা আচ্ছা পেট হোমিওপ্যাথি পরিষ্কার চিকিৎসা হচ্ছে। করাচ্ছি কিন্তু তাও কাজ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আর কিছু সমস্যা রয়েছে কি? না না না, আর কোনো সমস্যা নেই, ওইটাই সমস্যা। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে? বাচ্চার কি কোষ্ঠকাঠিন্য হচ্ছে, মানে পায়খানা শক্ত হয়ে যাচ্ছে, নাকি এমনি সেরকম কোনো সমস্যা নেই, পেট মানে পরিষ্কার হচ্ছে না বলতে কি বলতে চাইছে? হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আচ্ছা, মানে পায়খানা আপনার 2 দিন পর পর হচ্ছে, 2 দিন 1 দিন পর পর, মানে প্রতিদিন হচ্ছে না। আচ্ছা বাচ্চা সব রকমের খাবার খায়? হ্যাঁ, সকালবেলা আপনার দুধ বিস্কুট খায়। সকালবেলায় শুধুই বিস্কিট খায়, আর কিছু খায় না? দুধ 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 বিস্কুট খায়। আচ্ছা আচ্ছা মানে বাড়ির খাবার দাবার সব খায় নাকি বাইরের খাবার দাবার বেশি খায়? না, বাড়ির খাবারই খায়, ছাতু মুড়ি খায়, আপনার ভাত খায়, রাত্রে রুটি খায়, সবজি খায়। ওনাকে আচ্ছা ওকে একটা চিবড়ে জাতীয় খাবার দাবার বেশি করে দিন। হ্যাঁ, শাক সবজি আচ্ছা। বেশি করে, চিবড়ে জাতীয় খাবার দাবার বেশি করে, যেগুলোতে একটু চিবলে চিবড়ে মতো হয়, ফাইবার বেশি থাকে। হ্যাঁ, ডাঁটা শাক সবজি এগুলো বেশি করে দিন, জল খাওয়ান, এবং সাথে সাথে যোগা করানোকে একটু কিছু। বাচ্চাদের আপনার কাছাকাছি যে কোনো যোগা স্পেশালিস্ট থাকে নিয়ে যান। এই কিছু মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কনস্টিপেশনের জন্য কিন্তু খুব দরকার। এগুলোতেও যদি কাজ না হয় তখন আপনি মেডিসিনের দিকে যেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। বিদ্যুৎ দুবে ফোন করেছিলেন পুরুলিয়া থেকে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ডাক্তারবাবু, একটা বিষয় বারবারই উঠে আসছে, সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা ওভারঅল ওয়েলবিং এর জন্য, ভালো থাকার জন্য, মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকার জন্য কিভাবে আমরা ভালো থাকবো এই করোনা পরিস্থিতির মধ্যে। আর আপনার কাছে এটাও জানতে চাইবো যে লাইফস্টাইল ম্যানেজমেন্টের পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিন যদি নেওয়া যায় তাহলে সেটা আরো কত বেশি এফেক্টিভ হয়? দেখুন, লাইফস্টাইল ম্যানেজমেন্টের সাথে সাথে যে কোনো টাইপেরই আপনি যে মেডিসিন নেন, সেটা কিন্তু অবশ্যই সেটাকে এনহ্যান্স করবে। বাট মেডিসিনের দরকারটা কোন জায়গায় পড়ে সেটা আমাদের বোঝা উচিত। দেখুন, আমাদের এই যে বডি, সেই বডি কিন্তু নিজেকে ঠিক রাখতে তার কিন্তু যথেষ্ট পরিমাণে তার কাছে কিন্তু মানে শক্তি আছে, এবং তার কাছে যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে। আমাদের বডির ভেতরে কিন্তু বিভিন্ন টাইপের, আপনি সোজা কথায় ধরে নেন, বিভিন্ন টাইপের ডিফেন্স আছে, একদম স্কিন থেকে শুরু করে আমাদের মিউকাস মেমব্রেন থেকে শুরু করে আপনাদের বডির ভেতরে বিভিন্ন কোষ কোশিকা আছে। আপনাকে যারা একটু কিন্তু বিরত আমাদের করছি, body- আমরা অবশ্যই এই বিষয়ে আবারও ফিরে আসব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি সুব্রত মাল বলছি, গঙ্গাধরপুর, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে? আমার যে প্রশ্নটা আছে, ধরুন আমাদের বাচ্চাদের যখন জ্বর হয় বাচ্চাদের, তো সেক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথি বাচ্চাদের খাওয়াই কতটা কার্যকরী হবে? আর ধরুন যেগুলো আমাদের অপারেশন করার মতন একটা মানে পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা আমাদের কার্যকরী হবে? আপনার দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মানে ধরুন যেগুলো জটিল, মানে যেগুলো অপারেশন করতে হয় যেসব অপারেশন, হ্যাঁ। রোগগুলোতে, সেগুলোতে আমাদের হোমিওপ্যাথি কতটা কার্যকরী হবে যদি হোমিওপ্যাথি খাই আমি? ধন্যবাদ সুব্রত বাবু। এর আগেও এই একই প্রশ্ন করেছিলেন আরেকজন, যে দুরারোগ্য ব্যাধিতে বা অপারেশন হলে কিভাবে হোমিওপ্যাথি কাজ করে, ডাক্তারবাবু উত্তরও দিয়েছিলেন। তার আগে উনি যেটা জানতে চাইলেন যে বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে কাজ করে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ভালো। মানে আমি লাস্ট 6 মাস আমার আমার পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা বলছি যে খুব বাচ্চা ছোট থেকে মানে মোটামুটি 14, 15, 16 বছরের বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিনে আমরা ভালো এফেক্ট পাই, এবং আপনারা বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যেতে পারেন, এবং সেখানে ডিপেন্ড করছে সিভিয়ারিটির ওপরে। ঠিক আছে, হোমিওপ্যাথি হসপিটালস গুলোতে এটা একটা ভালো সুবিধা থাকে যে যদি বাচ্চার একটু কিছু বাড়াবাড়িও হয় সেখানে আপনি অ্যাডমিট করতে পারেন, না হলে নর্মাল এতে আপনি আউটডোরে বা ডাক্তারবাবুদের কাছে, বাচ্চা যদি সুস্থ মানে বাচ্চা যদি একদম ভাইটালিটি লস না হয়ে যাচ্ছে
সেই জায়গা পর্যন্ত আপনি অবশ্যই দেখাতে পারেন। আর না হলে আপনি হোমিওপ্যাথি শিশু বিশেষজ্ঞ হয় যারা এমডি হোমিওপ্যাথি পেডিয়াট্রিক্স করেন, সেরকম ডাক্তারবাবুদের সাথেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বাচ্চাদের জন্য। একেবারে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। আরেকজন সেখানে আমি বলবো যে হ্যাঁ আরেকজন আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা অবশ্যই এই ডিসকাশনে ফেরত আসবো আবারও, কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে কাজ করছে হোমিওপ্যাথি মেডিসিন। কিন্তু তার আগে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি সৌরভ দে বলছি, সিঙ্গুর থেকে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন রয়েছে? বলছি আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, আমার শরীরে টিউমার হয়েছে, মানে ছোট ছোট মাংসের ভিতরই, মানে ছোট ছোট মাংস হয়েছে, হাত দিলে বোঝা যায়। হ্যাঁ, তো আমি ওষুধ খেয়েছি হোমিওপ্যাথি প্রায় 4-5 মাস মতো, তো কোনো রকম রিয়াকশন দেখতে পাচ্ছি না। এটা কি হোমিওপ্যাথি ঠিক হবে না হবে? আচ্ছা ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে? আপনার শরীরে যেটা বলছেন যে ছোট ছোট মাংসপিণ্ড মতো, মানে ছোট ছোট টিউমার মতো অনেক কি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে খুব প্রচুর, মানে নয়, ডান হাতে, বাঁ হাতে, পিঠে, মানে একটা একটা করে মাংসপিণ্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এটার জন্য ডাক্তারবাবুকে দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, কোন রকম, মানে প্রায় 6-7 মাস মতো খেয়েছি ওষুধ, মানে কোন রকম কাজ হচ্ছে না হোমিওপ্যাথিতে। তো এটা কি কোনোভাবে ঠিক হবে না অন্য কোনো চিকিৎসা করতে হবে? দেখুন, এটা ঠিক হয়, আমি বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলছেন। যদি ঠিক হয় না সেরকম ব্যাপার নয়, কিন্তু আমি আগেও একটা কথা বলেছি যে ডিপেন্ড করে কিন্তু রোগী এবং তার রোগ এবং ডাক্তারবাবুর মেডিসিন সিলেকশন, এই সবগুলো জিনিসটা মিলিয়ে একসাথে। তো আপনাকে ডাক্তারবাবু যেভাবে বলছেন সেভাবে আপনি যদি মেনে চলেন এবং তার সাথে ডাক্তারবাবু যদি ঠিক করে ইভালুয়েট করে আপনাকে যদি ওষুধ দেন, এবং সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে কিছু মাস বছর। যদি আপনার বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে কোনোভাবে, আপনার অবশ্যই এই স্বাধীনতা আছে যে আপনি ডক্টর চেঞ্জ করতে পারেন, আপনি অন্যান্য ডক্টরের সাজেশন নিতে পারেন, এবং সেই জায়গাতে কিন্তু আমরা উপশম দেখি। কিন্তু হ্যাঁ, এটা আপনি যদি মনে হচ্ছে কোনোভাবে সারছে না, এরকম অনেক দিন হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি চাইলে ডক্টর চেঞ্জ করতে পারেন, আপনি অন্যান্য ডক্টরের ওপিনিয়ন নিতে পারেন। এটা সবসময় পেশেন্টের স্বাধীনতা থাকে। এবং বারবার টাইম লাইন বলা খুবই মুশকিল, কোনো ডিজিজের ক্ষেত্রে টাইম লাইন বলা খুবই মুশকিল। অর্থাৎ কত দিনে সারবে বা কত মাস লাগবে এইরকম কিন্তু আগে থেকে কিছু বলা যায় না, প্রেডিকশনে এভাবে কিছু আনা যায় না যে কতদিনে সারতে পারে। তার জন্য কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট অবশ্যই দরকার। আমরা আলোচনা করছি আর মূলত কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে হোমিওপ্যাথি কাজ করছে বা হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে, এই বিষয়ে আমরা অবশ্যই ফিরে আসবো। কিন্তু ছোট্ট নিয়ে নেবো একটা ছোট্ট একটা বিরতি। চোখ থাকুক শুধুমাত্র আর+ নিউজের পর্দায়, ফিরছি বিরতির পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। যখন মা বলতে চায় আরো একটা গোল দাও, তখন রোজ সকালে মা বলে বরুণ আরো 1 চামচ। যখন মা বলতে চায় আরো একটা প্রবলেম সলভ করো, তখন রোজ সকালে মা বলে আরো 1 চামচ। মায়ের আরো 1 চামচের মানে আরো একবার লাফানো, আরো একবার প্রশংসা। এক বোল কেলগস আর দুধে আছে পাওয়ার অফ 5, এনার্জি, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিনস, মানে আরো একটু এনার্জি। প্রতিটি সকাল এখন ব্রেকফাস্টের থেকেও কিছু বেশি। কেলগস 10 টাকায়ও। মেয়ে, বউ বা মা, আমাদের লাইফে মুশকিল দিনের ব্যথা, তা অসময়ে হওয়া, খিটখিটে ভাব, ক্লান্তি, দুর্বলতা বা রক্তের অভাবের মতো সমস্যা হয়। এর জন্য ভয় পাবেন না, গ্রহণ করুন 90 বছর ধরে ইন্ডিয়ার নম্বর 1 ওষুধ বা টনিক হেমপুষ্পা। মশাদের সাথে সবুরের ফল কখনো ডেঙ্গু আবার কখনো ম্যালেরিয়া হয়, সেজন্য কালা হিটলাইন, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। আসুন মিস্টার সুপারভাইজার। কি সুপারভাইজার? সুপারভাইজার এখন ম্যানেজার হয়ে গেছে বাবা। বস বললেন মিস্টার রজতের অ্যাসেম্বলি লাইন কখনো থামেনি, কখনো সিক লিভও নেয়নি। সাবাস বাবু, এই বাড়িতে কিছুই থামে না, কারণে থামতেই দেয় না। সাবাস। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয় সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল 100% শিওর। করোনা মোকাবেলার পাশাপাশি আমাদের ডেঙ্গু দমনেও এগিয়ে আসতে হবে। পরিত্যক্ত প্লাস্টিকের টুকরো, ফাঁকা ডাবের খোলা,
পুরনো টায়ার ও অন্য কোথাও জল জমতে দেবেন না। জমা জলে জন্মাতে পারে ডেঙ্গুর মশা, যা আপনাকে ও আপনার চারপাশের মানুষদের অসুস্থ করে দিতে পারে। জ্বর হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন ও স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে পরীক্ষা করান। মনে রাখবেন, নোংরা জমা জল সাফাই, ডেঙ্গু দমনে আমরা সবাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক প্রচারিত। অসুখ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ, যা দেয় সাধারণ হ্যান্ড ওয়াশের তুলনায় 10 গুণ বেশি ভালো জার্ম প্রোটেকশন। একমাত্র ডেটল হ্যান্ড ওয়াশই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। ডেটল হ্যান্ড ওয়াশ হলে ঘরে থাকে না অসুখের ভয়। নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। বিউটিফুল, ভেরি বিউটিফুল। ইয়াররিংস, গুড চয়েস। अपना चेहरा दिखा, इसका चेहरा देखा। अपनी जिंदगी को छोटे बड़े लम्हों से सजाए। लिटिल बिग मोमेंट्स बाय तनिष्क। আসুন মিস্টার সুপারভাইজার। কি সুপারভাইজার? সুপারভাইজার এখন ম্যানেজার হয়ে গেছে বাবা। বস বললেন, মিস্টার রজতের অ্যাসেম্বলি লাইন কখনো থামেনি, কখনো সিক লিভও নেয়নি। সাবাস। বাবু এই বাড়িতে কিছুই থামে না, কারণে থামতেই দেয় না। সাবাস। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয়, সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল 100% শিওর। শিরোনাম এক নজরে নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। টোকিও অলিম্পিক্সের মধ্যে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের সুখবর। সোনা জিতলেন ভারতীয় মহিলা কুস্তিগির প্রিয়া মালিক। হাঙ্গেরি বুদাপেস্টে 73 কেজি বিভাগে সোনা হরিয়ানার তরুণীর। সোনার মেয়েকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী। টোকিও অলিম্পিক্সে দুরন্ত শুরু পিভি সিন্ধুর। 25 মিনিটে ইসরায়েলকে হারিয়ে জয় পান তিনি। খেলার পর 21-7, 21-10। সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিশেষ মন্ত্রিসভার বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বেলা 1টা নাগাদ নবান্নে বৈঠক ডাকা হয়েছে। বিজেপি বিরোধী অক্ষ তৈরিতে সক্রিয় তৃণমূল। দিল্লিতে মমতার নেতৃত্বে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক 28শে জুলাই। তৃণমূল সূত্রে খবর, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা। লক্ষাধিক ব্যাংক জালিয়াতির পর্দাফাঁস। এবার জালিয়াতি টার্গেটে 72 বছরের এক বৃদ্ধ। রাষ্ট্রীয় ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ। এক ব্যক্তিকে গ্রেফতারের বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের। কেষ্টপুরের শতরূপাপল্লীতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই প্রায় 30টি দোকান। আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা বস্তিতেও। আহত 2 জন দমকল কর্মী, আহত 3 ঝুপড়িবাসী। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বিক্রমগড়ে এক আবাসন থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ। 5 দিন ধরে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকার সন্দেহ হয় প্রতিবেশীদের। আজ সকালে দেহ উদ্ধার করে পুলিশ। দেশে সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত 39,742। সংক্রমণ বাড়লেও কমছে মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় মৃত 535 জন। কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। 24 ঘন্টা নতুন করে আক্রান্ত 730। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমছে মৃত্যু সংখ্যাও। 24 ঘন্টায় মৃত 8 জন। বাজারে কিছুটা বাড়ল ইলিশের যোগান, কিন্তু দামের ঠেলায় মিলল না তৃপ্তি। রবিবাসরীয় সকালে রায়দিঘি থেকে রূপলি শস্য এলো বাগুইয়াটি বাজারে। 700 থেকে 1200 টাকায় বিকোচ্ছে সেই ইলিশ। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, যার জেরে সোমবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস 24 পরগনা সহ রাজ্যের 5 জেলায়। বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও।
শিরোনাম এক নজরে নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद বিরতির পর আবারও এলাম হ্যালো ডক্টর অনুষ্ঠান নিয়ে। আজ আমরা মূলত কথা বলছি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং আমরা জুম কলে পেয়েছি আমাদের সঙ্গে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সুতনু পাত্রকে। আবারও স্বাগত জানাই ডাক্তারবাবু আপনাকে বিরতির পর। আর যে বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম আমরা, একটু বোঝার চেষ্টা করব আপনার কাছে যে এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বারবার উঠে উঠে আসছে এবং সর্বোপরি ভালো থাকার যে একটা চেষ্টা শারীরিক এবং মানসিক দিক থেকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ভালো থাকতে পারি করোনা আবহের মধ্যে এবং হোমিওপ্যাথি বা কিভাবে কাজ করে, যে বিষয়টা নিয়ে আপনি একটু আগেও আমাদের বলছিলেন, আর একটু ডিটেলে জানতে চেষ্টা করব। অবশ্যই অবশ্যই। তো যে জায়গাটাতে আমি তখন কথা বলছিলাম যে আমাদের আমরা না খুব আজকের দুনিয়াতে আমরা খুব ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেই জায়গাটার আগে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যদি নিজের সুস্বাস্থ্যটা বজায় রাখার একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ওষুধ অবশ্যই লাগবে। শরীর আছে, এটাও একটা যন্ত্রের মতো। যেমন আপনি কার খারাপ হলে মেকানিকের কাছে নিয়ে যান, সেরকমই আপনার শরীর খারাপ হলে আপনি ডাক্তারবাবুদের কাছে আসেন। তো সেই জায়গাতে কিন্তু আপনার যেরকম কারের ইঞ্জিনকে যেরকম আপনি মেনটেন করেন, গাড়িটার যেরকম যত্ন নেন, সেই রকম কিন্তু এই শরীরটাও কিন্তু আপনি যদি যত্ন নেন তাহলে কিন্তু আপনাকে সার্ভিস ভালো দেবে, আপনাকে সার্ভিসিংটা কম করবে। আপনাকে আবারও একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছি কারণ আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধু টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন? স্বপন কুমার মাইতি বলছি, বেলঘরিয়া থেকে। আপনার নামটা আরেকবার বলবেন? স্বপন কুমার মাইতি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বেলঘরিয়া। আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হচ্ছে একটু আমি ভিটিলিগোর সম্বন্ধে একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইছি। ভিটিলিগোর কোনো চিকিৎসা আছে কিনা, মানে যেটা বাংলায় সেপ্টি বলা হয়। আচ্ছা, এর কোনো চিকিৎসা কি ব্যবস্থা আছে? আর আপনার অন্য কোনো প্রশ্ন আছে? না, অন্য প্রশ্ন নেই। আমার মেয়ে আজ 10 বছর ধরে এলোপ্যাথি চিকিৎসায় কোনো সুফল পাইনি। রিসেন্ট আমরা হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হচ্ছে, এতে কি কোনো ব্যবস্থা আছে চিকিৎসার কোনো? আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য ডাক্তারবাবু। হ্যাঁ, তো এই স্কিন ডিজিজ গুলির ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথির সাথে সাথে আমরা যদি ইন্টিগ্রেটিভ থেরাপিতে আবার যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি। এবং ভিটিলিগো এই জিনিসটা যেটাকে আমরা সেটি বলে থাকি, যেটা কিছু না আমাদের স্কিনে একটা মেলানিন বলে একটা রঞ্জক পদার্থ, সেই জিনিসটা যদি কমতে থাকে তাহলে কিন্তু এটা হয়। তো সেই জায়গাতে আমাদেরকে এখানে কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে আপনাকে হোমিওপ্যাথি মেডিসিনের সাথে সাথে আপনাকে কিন্তু প্রপার কেয়ার নিতে হবে। আপনাকে ঠিকঠাক করে আপনাকে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথেও কিন্তু আপনাকে কনসাল্ট করতে হবে। এখানে কিন্তু ড্রাগ অ্যান্ড নিউট্রিশন থেরাপি এই যেটা কিন্তু খুব একটা ভালো দিক, এই সমস্ত যে কোনো ডিজিজ এবং বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে খুব ভালো একটা দিক। এবং এখানে কিন্তু আপনাকে সকালবেলার যে হালকা রোদ সেটা কিন্তু আপনার গায়ে লাগাতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনি অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আপনি কিন্তু ফল পেতে পারেন। আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে, আমার যে আগের মেন্টর ছিলেন স্বর্গীয় ডক্টর আশুতোষ মিশ্রের সাথে আমরা বেশ কিছু কাজ এরকম করেছি যেখানে আমরা অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি মেডিসিনসকে আমরা ইন্টিগ্রেটিভ ওয়েতে আমরা ট্রিটমেন্ট করে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো সেই জায়গাতে আপনি সেভাবে ডাক্তারদের সাথে কনসাল্ট করতে পারেন। আপনি অবশ্যই একেবারে। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি সালন সরকার বলছি, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে। হ্যাঁ, নমস্কার। আপনার প্রশ্ন কি? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আমার ওয়াইফের মাথার যন্ত্রণা, প্রচন্ড মাথার যন্ত্রণা, বুকের বাঁ সাইডে ব্যথা এবং তলপেটটাও ব্যথা, মানে খুবই ব্যথা আর কি। তো এই মুহূর্তে কি হোমিওপ্যাথি সেরকম, আমি কোনো ডাক্তার দেখাইনি, তো সেরকম কি চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে? আপনার ওয়াইফের বয়স কত? 36। ডাক্তার, আপনার কিছু প্রশ্ন রয়েছে? এই জিনিসগুলো কতদিন ধরে হচ্ছে? আর মোটামুটি ধরুন এই 2 বছর, মানে দেখা যাচ্ছে 2-3 বছর হলো আর কি। কমে যায়, বেড়ে যায়, আমি কোনো ডাক্তারও দেখাইনি আর কি। আপনি কি খুব ভারী কাজকর্ম করেন বা খুব স্ট্রেসের মধ্যে থাকেন? না, গৃহকর্ম যেগুলো আছে সেগুলোই করে।
আছে। তো সেখানে আমার ওনাকে প্রথম সাজেশন হবে যে উনি যে কোনো ডাক্তারবাবুর সাথে যেন আগে আপনি কনসাল্ট করেন, ঠিক আছে? যখন এতদিন ধরে জিনিসটা হচ্ছে তখন আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এবং আমার দিক থেকে আমি বলবো যে অবশ্যই হ্যাঁ, হোমিওপ্যাথিক মেডিসিন এখানে কার্যকরী হতে পারে। এবং তার সাথে সাথে এখানে যেটা জিনিস দরকার, যে নর্মালি আমাদের কি হচ্ছে 30 বছর পেরোনোর সাথে সাথে ভারতীয় মহিলারা যদি উনি হাউস ওয়াইফ হয়ে থাকেন বা যদি উনি যদি ওয়ার্কিং ওমেনও হন, একটা আমাদের ভারতীয় মহিলাদের একটা দিক থাকে যে ওনারা নিজের যত্ন নেন, বাড়ির সবার যত্ন নেন, ঠিক আছে? তো আপনাকে একটু ম্যাডাম কাইন্ডলি আপনার নিজের শরীরের দিকেও যত্ন নিতে হবে এবং আপনাকে নিজের খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করতে হবে। সকালবেলায় ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না, ঠিক আছে? ব্রেকফাস্ট কথাটার মধ্যে আছে যে আপনি সারা রাত যে ফাস্টিং এ ছিলেন সেটাকে ব্রেক করছেন, তো সেটাতে যত দেরি হবে তত কিন্তু আপনার বিভিন্ন টাইপের সমস্যা দেখা দেবে। তো খাওয়া দাওয়া টাইমে করুন, নিয়মিত আপনি একটু আপনার নিজের মানসিক দিক থেকে ভালো থাকার জন্য আপনি ধ্যান করুন, শারীরিক দিক থেকে যোগা, তার সাথে সাথে হচ্ছে আপনি ভালোভাবে ব্রিদিং এক্সারসাইজেস গুলো করুন এবং তার সাথে আপনি নর্মাল যেগুলো বললাম যোগা এবং আপনার ফিজিওথেরাপি দরকার হলে পেনের জন্য সব থেকে ভালো হচ্ছে যোগা, ঠিক আছে? সেই জায়গাগুলো অবশ্যই বারবার বলছি, কোনো ওষুধ হোক বা যে কোনো ব্যায়াম হোক আপনি কিন্তু অবশ্যই কারো নির্দেশাধীনে থেকে তারপরেই কিন্তু করবেন। ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ খাওয়ার একটা প্রবণতা ইন্ডিয়াতে খুব আছে এবং এটা আমি বলছি, এটা মানুষকে অ্যাওয়ার করার কথা আমার, যে হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে আমি এটা খুবই দেখি যে মানুষ কিন্তু ওভার দ্য কাউন্টার গিয়ে কিন্তু ওষুধ নিয়ে নেন বা অন্য কোনো ডাক্তারবাবু তার বন্ধুকে বা ফ্যামিলির কাউকে কিছু প্রেসক্রাইব করেছেন সেই জিনিসটা উনি কিন্তু কিনে খেয়ে নেন। আমি কিন্তু বারবার বলবো এটা উচিত নয়। ওভার দ্য কাউন্টার পাওয়া যায় বলেই আপনি যে আপনার যে বাড়ির কারোর জন্য যে কিছু খেয়ে ফেললাম সেটা একেবারেই উচিত নয়। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একেবারেই আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি দীপ্তি ঘোষ বলছি দক্ষিণ দিনাজপুর থেকে। হ্যাঁ, আপনার কি প্রশ্ন? আমি বলছি যে আমার হচ্ছে মানে 4-5 বছর হয়ে গেল কোমরে ভীষণ ব্যথা, মানে আগে একটু কমই ছিল, তো এখন হচ্ছে ধীরে ধীরে ব্যথাটা বেড়ে যাচ্ছে। আর তার 1 বছর হলো আমার কোমর ব্যথাটা তো ছিলই, মানে হালকা ছিল, এখন ধীরে ধীরে বাড়ছে। কিন্তু 1 বছর আগে আমার আর্থ্রাইটিস মানে ধরা পড়েছিল, সেই হিসাবে আমি অ্যালোপ্যাথি খেয়েছি, খেয়ে আর্থ্রাইটিসের সমস্যাটা এখন আর বুঝতে পারছি না। কিন্তু কোমর ব্যথাটা এত আর্থ্রাইটিসের ওষুধ খেলাম কিন্তু ওটা ছেড়ে গেল, কোমর ব্যথাটা একটুও কমেনি। তো সেই হিসেবে এখন আমার কোমর ব্যথাটা দেখছি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এর আগে আমি দেখিয়েছিলাম ডক্টরকে, কিন্তু ওনারা ওষুধ কোনো কিছু দেননি, বলেছিলেন যে ব্যায়াম করলে সেরে যাবে। আপনার বয়স কত? ব্যায়াম করেও ছাড়ছে না। বয়স কত? তো এখন আমার বয়স 36 বছর। ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমি বলছি যে হোমিওপ্যাথি খেয়ে আমার এই মানে কোমর ব্যথাটা কি মানে সারা সম্ভব, মানে আমি ভালো থাকতে পারবো? আপনি শুনতে থাকুন ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে? আর আপনি কি কাজ করেন ম্যাডাম? আমি কাজ করি, মানে বাড়ির যে সমস্ত কাজ আমি হালকা কাজই করি, ওরকম ভারী কিছু কাজ করি না, এই রান্না বাড়ি এগুলোই করি। আর হ্যাঁ, আমি হচ্ছে একটু সাইকেল, মানে ওই 4 কিলোমিটার মতো সাইকেল। ওয়েট কত আপনার? ওয়েট কত আপনার? 36 বছর। 36 বছর। আপনার ওজন কত? ওজন হচ্ছে আমার হচ্ছে 52-53 এরকম। আচ্ছা। আর হাইট? হাইট কত? এই 3.5 4 ফিট এরকম। 4 ফিট। আচ্ছা আচ্ছা। দেখুন, এই জিনিসগুলো কিন্তু ওভারওয়েটের সাথে সাথে হয়। আপনাকে আমরা কিন্তু আপনি শুনতে থাকুন। দীপ্তি ঘোষ ফোন করেছেন দক্ষিণ দিনাজপুর থেকে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য ডাক্তারবাবু। হ্যাঁ, এই কোমরের যে যন্ত্রণা, এটা কিন্তু মোটামুটি ভারতীয় সমাজে খুবই দেখা যায়, মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে জিনিসটা খুবই দেখা যায়। এবং সেটার জন্য কিন্তু তাদের নর্মালি তারা যে কাজগুলো করেন, যে পশ্চারে কাজগুলো করেন, ধরুন নিচে বসে বসে কাপড় কাচ্ছেন, বাসন মাজছেন, বা ধরুন ওভারওয়েট আছেন তার উপরে সাইক্লিং করছেন, এটা উনি বললেন, এই জায়গাগুলোতে, বা নর্মালি হয়তো যেটা বললেন যে খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিচ্ছেন না, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, বা হয়তো অনেক সময় শোয়ার পশ্চারের জন্য কিন্তু হয়, সেই জায়গায় অবশ্যই
হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা উনি যে কোনো ট্রিটমেন্ট করুন, শুধু ট্রিটমেন্টই কিন্তু এটা সারবে না, এটা শুধু ওষুধে এটা কিন্তু কাজ হবে না। ওষুধের সাথে সাথে ওনাকে নিজের পশ্চার কারেকশন, ওনাকে ব্যায়াম, এবং সে ব্যায়ামটা ওনাকে একদম সঠিক ইনস্ট্রাক্টরের নির্দেশাধীনে থেকে ওনাকে করতে হবে। ব্যায়াম করারও একটা আছে, শুধু ব্যায়াম করলেই হয় না, ব্যায়ামেরও প্রপার একটা ওয়ে আউট আছে, একটা সেই ভাবেই তাকে ব্যায়াম করতে হবে। ব্যায়ামগুলোর প্রপার প্রত্যেকটা মানুষের জন্য ব্যায়ামও কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, প্রত্যেকটা জায়গাতে ইন্ডিভিজুয়ালাইজেশন আছে, পার্সোনালাইজেশন আছে। এবং তার সাথে সাথে উনি পারলে ওনার একটু ভিটামিন ডি, ক্যালসিয়াম, এই টেস্টগুলো উনি করে ডাক্তারের পরামর্শ নিয়ে উনি সেইভাবে উনি কিন্তু নিজের একটা ওভারঅল ট্রিটমেন্ট করতে পারেন। তাতে কিন্তু ডাক্তারবাবু, আপনি কোথাও না কোথাও কি এটাই কি বলতে চাইছেন যে আমরা অনেক সময় হোমিওপ্যাথিতে এই টার্মটা ভীষণ ইউজ করি যে সিমটম দেখে শুধুমাত্র ট্রিটমেন্ট করা, আপনি বলছেন যে সিমটম দেখে নয়, প্রপার টেস্ট করিয়ে তারপরেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু করা উচিত, সব জিনিসটা পুরো ব্যাপারটা জেনে। করে আপনাকে একেবারে হোমিওপ্যাথি যখন শুরু হয়েছিল আজ থেকে 200 বছরের আগে, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথিটাকে ডিসকভার করেছিলেন, উনি ওই সময় একজন এমডি ছিলেন, নর্মাল মডার্ন মেডিসিন ওই সময় অ্যান্টিপ্যাথি চলতো, তারই এমডি ছিলেন উনি। তারপরে এই চিকিৎসা ব্যবস্থাটাকে বার করেন যাতে আরো মানুষের সুবিধে করা যায়। কিন্তু 200 বছর আগে তখন কিন্তু এত টেস্ট ছিল না, এত বিজ্ঞানের আধুনিকতা ছিল না, এত অগ্রগতি ছিল না। আজকে আমরা যত এগিয়েছি, আমরা কিন্তু আজকে মলিকুলার লেভেলে পৌঁছে গেছি ডিজিজ। সেই জায়গাতে সিমটমস তো আমরা অবশ্যই দেখবো। সিমটম সিমিলারিটি দিয়ে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এই যে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশনটা করে থাকি এবং আমাদের যে প্রুভড ড্রাগস গুলো তাদের সাথে আমরা মেলানোর জন্য করি। এর সাথে সাথে ডিজিজের প্রগনোসিস, তার ম্যানেজমেন্ট, সেটার জন্য কিন্তু টেস্ট অত্যাবশ্যক। একেবারে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের বলে নয়, সমস্ত সিস্টেমের জন্য এটাই একমাত্র উপায় যে পুরো জিনিসটাকে ওভারঅল দেখে ট্রিটমেন্ট করা। একেবারে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি সম্রাট সরকার বলছি। নমস্কার, কোথা থেকে বলছেন? কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, প্রশ্ন বলুন। আমার সমস্যা হচ্ছে ঠোঁটের উপরে, গোপের ঠিক নিচে একটা ওই আঁচিল বের হয়, আঁচকুলি বের হয়। আচ্ছা, ওইটা হোমিওপ্যাথিক দেখিয়েছি, 2 মাস ধরে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, তাতে দেখা গেল আরো 3-4টে বেরিয়ে গেছে। আচ্ছা, আঁচিলি বেরিয়েছে, ওইটা কি ঠিক হবে হোমিওপ্যাথিতে? আপনার ঠোঁটের উপরে আঁচিলি বেরিয়েছে আরো 3-4টে, তাই তো? আঁচকুলি, হ্যাঁ, শুনতে থাকুন। আপনার আর কিছু সমস্যা রয়েছে কি? না, আর কোনো সমস্যা। আচ্ছা ডাক্তারবাবু, ছোট ছোট সঙ্গে আরো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পর অনেকগুলো আরো বেরিয়ে গেছে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডাক্তারবাবু। তো এই যে আঁচিলের যে সমস্যাটা, এটা কিন্তু অনেক সময় প্রবলেমেটিক হয়, অনেক সময় প্রবলেমেটিক হয় না, কিন্তু হ্যাঁ এটা একটা কসমেটোলজিক্যাল ইস্যু, যে দেখতে খারাপ লাগে। তো সেই জায়গাতে হচ্ছে কিন্তু হ্যাঁ হোমিওপ্যাথিতে আমরা স্কিন ডিপার্টমেন্টে আমরা দেখে থাকি যে হ্যাঁ অনেক ভালো আমরা রেজাল্ট পাই। আমি যেহেতু একটা হসপিটাল এনভায়রনমেন্টে তো পড়াশোনা এবং সমস্ত কিছু তো সেখানে আমাদের বিভিন্ন টাইপের ডিপার্টমেন্টে, আমরা স্কিন ডিপার্টমেন্টে কিন্তু অনেক টাইপের আঁচিলের আমরা পেশেন্ট পাই এবং সেই জায়গাতে কিন্তু ভালো রেজাল্ট হয়। এবং সেই জায়গাতে আমি বলবো যে হ্যাঁ যদি একটু আঁচিল না অন্য টাইপের কোনো গ্রোথ, সেটাও দেখাটা খুব দরকার আছে। অবশ্যই আপনি ডাক্তার পরামর্শ নিয়ে দেখতে পারেন। এবং হ্যাঁ এখানে রেজাল্ট যে হয় না সেটা আমি বলবো না, আঁচিলের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ভালো কাজ আছে। এবং বাকি জিনিসগুলো, যে কোনো ডিজিজ নিয়ে আমরা যখন কথা বলি বা হোমিওপ্যাথি নিয়েই আমরা কথা বলি, সায়েন্স কিন্তু ডেইলি আপডেট হচ্ছে। তো সেই জায়গাতে আরো কিভাবে কাজ করছে, আরো কিভাবে পসিবল, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু গবেষণা সাপেক্ষ। একেবারে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তারবাবু, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? আমি রঞ্জনা বিশ্বাস বলছি, বাঙ্গুর এভিনিউ, লেকটাউন থেকে। হ্যাঁ, আপনার কি প্রশ্ন রয়েছে বলুন। আমার নাম রঞ্জনা বিশ্বাস, আমার এজ হচ্ছে 54। আমি গত 5 থেকে 6 বছর ধরে ইউরিনারি ব্লাডার টিউমারে ভুগছি। আমার 2টো টিউবারবিটি হয়ে গেছে, কিন্তু রিকভারি সেরকম হচ্ছে না। রিসেন্ট একটা হয়েছে 7 দিন আগে, আমি 2 দিন হলো বাড়ি এসেছি, কিন্তু ডাক্তারবাবু বলছেন এটা আবার টিউবারবিটি করতে হবে। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি আমি কি টোটালি হোমিওপ্যাথিতে সুইচ অফ করলে এর কোনো রিকভারি ভালো হবে? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। রঞ্জনা বিশ্বাস ফোন করেছেন। ডাক্তারবাবু, আপনার কিছু প্রশ্ন রয়েছে কি? আর আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনার কি সার্জারি হয়েছে তাই বলছেন, তো আমি ওই জায়গাটা একটু শুনতে পেলাম। হ্যাঁ, আমার 2টো টিউবারবিটি হয়েছে স্যার।
আচ্ছা আচ্ছা। তো সে জায়গাতে আমি এটাই বলবো যে আপনি হোমিওপ্যাথিতে কমপ্লিটলি যেটা সুইচ বলছেন, হ্যাঁ আপনাকে যে ডাক্তারবাবু এতদিন ধরে দেখছেন তার পরামর্শ নিয়েই আপনি হোমিওপ্যাথিতে আসতে পারেন। আপনি দুটো ট্রিটমেন্ট পাশাপাশি চালাতে পারেন। আপনি দেখতে পারেন যে আমার ডাক্তারবাবু যিনি অপারেশন করেছেন তিনি আমাকে যে রিপোর্টটা দিয়েছেন, আমার এখনো ব্লাডারে মাল্টিপল টিউমার আছে, পুরোটা অপারেট করা যায়নি, এবং উনি বলেছেন যে এটা এখন পসিবল আর হবে না, সেই জন্য আমি টোটালি হোমিওপ্যাথিতে সুইচ অফ করতে চাই, উনি বলে দিয়েছেন। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই আপনার কাছাকাছি যে কোনো, আপনি তো লেক টাউনে থাকেন, আপনি তো চাইলে ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বা ডিএনডি হোমিওপ্যাথি মেডিকেল কলেজেই আপনি যেতে পারেন। ঠিক আছে, ওখানে ডিপার্টমেন্ট অফ সার্জারিতে গিয়ে আপনি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করতে পারেন। অনেক বিশেষজ্ঞ ডাক্তারবাবুদেরকে আপনি ওখানে পাবেন এবং আশা করি আপনি আপনার হয়তো সমাধান পাবেন। আর এটা কি কিউরেবল? আজকের দিনে টেলিমেডিসিন, আজকে কোভিড এর জন্য এটা বলতে পারেন একটা নতুন আমরা অভ্যস্ত হচ্ছি যে বাড়িতে থেকেও আমরা আজকে এই কোভিড সিচুয়েশনে আপনি হয়তো সবসময় যেতে পারছেন না, তো টেলিমেডিসিনে আপনি গোটা ভারতের যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। এবং সেখানে কিন্তু হ্যাঁ টেলিমেডিসিনে কিছু লিমিটেশনস আছে, বা সেই জিনিসটা ডিজিটাল হেলথ কিন্তু ভবিষ্যৎ, তো সেই জায়গাতে কিন্তু আস্তে আস্তে আশা করি আমরা এই লিমিটেশনস গুলো কাটিয়ে উঠতে পারবো এবং সেখান থেকে কিন্তু মানুষের আরো সুবিধে হবে, যে কোনো ডাক্তারের কাছে মানুষ যে কোনো প্রান্ত থেকে পৌঁছতে পারবে। না, উনি আরেকটা কথাও জানতে চেষ্টা করছিলেন যে এটি কিউরেবল কিনা, কিওর হয় কিনা পুরোপুরি। দেখুন, ডিজিজ দুটো টাইপের হয়, একটা হচ্ছে যে মেডিসিনালি ট্রিটেবল, একটা সার্জিক্যাল ডিজিজ। তো সার্জিক্যাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু সার্জারি ইজ দ্য ওয়ান অফ দ্য অপশন। এবার সার্জারির পরেও যখন কিছুটা উনি বলছেন যে উনি ইমপ্রুভ হচ্ছে না, তো সেই জায়গাতে ওটা কিন্তু টোটালি ওনার বডির উপরে নির্ভর করছে। যদি মেডিসিনে রিঅ্যাক্ট করে বডি যদি রেসপন্স করে, তাহলে কিন্তু সেখানে কিউর মানে সেখানে ওনার সমাধান হতে পারে। মানে কিউর এই কথাটা এটা কিন্তু খুবই আপেক্ষিক, খুবই মানে পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলতে হয় যে সব জিনিসের কিন্তু কিউর সবসময় হয় না। সেখানে আজকের দিনে একটা আপনি স্পেশালিটি শুনতে পাবেন যে প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, প্যালিয়েশন, তার মানে হচ্ছে যেখানে কিউর পসিবল না সেখানে কিন্তু আমাদেরকে সিমটমস এর রিলিফ দিতে হয়। এটা এন্ড স্টেজ জায়গা, সেটা তো পুরোপুরি পেশেন্ট সাপেক্ষ, সেটা দেখতে হয়। একদম একেবারে, অর্থাৎ পেশেন্টের উপরেই নির্ভর করছে, সবকিছু কেস হিস্ট্রি জেনেই কিন্তু এটা বলা যাবে। একেবারে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম হোমিওপ্যাথির চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুতনু পাত্রর সঙ্গে, এবং নানান বিষয় কিন্তু আজ উঠে এলো আমাদের এই আলোচনা, এবং নানান বিষয়ে আমরা আজ আলোচনা অত গভীরভাবে করতে পারলাম না কারণ হাতের সময় অত্যন্ত কম। আমার এই সেগমেন্ট আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আপনারা জানেনই যে রবিবার হ্যালো ডক্টর মানে 2 ঘন্টার অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং পরবর্তী সেগমেন্ট দেখুন আমার সহকর্মী স্মৃতি বিশ্বাসের সঙ্গে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে